আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ন লিগ্যাল শো। আপনাদের সাথে আছি আমি সলিসিটর ফারজানা, আর আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমার সাথে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেগুলো আমাদের কমিউনিটির মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব জুডিশিয়াল রিভিউ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আর একটি ডিসক্লেইমার, আমরা এখানে যা কিছু আলোচনা করব সেটি শুধুমাত্র একটি জেনারেল অ্যাডভাইস। আপনার কোনো স্পেসিফিক অ্যাডভাইসের প্রয়োজন হলে অবশ্যই কোনো কোয়ালিফাইড সলিসিটর বা ব্যারিস্টারের সাথে কথা বলে নেবেন। আমার সাথে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ। ওয়েলকাম টু মাই শো ভাইয়া। আপনাকে অবশ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সম্ভবত একটু ডিলে হলেও ঈদ মুবারক জানাচ্ছি আর কি। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের আয়ন লিগ্যাল শো অনেকখানি আলোকিত, কারণ ব্যারিস্টার নাজির আহমেদের মতো একজন মানুষ আমাদের সাথে আছেন, অ্যাডভাইস করবেন। আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আমাদেরকে। নাজির ভাই, বলছিলাম যে আমরা জুডিশিয়াল রিভিউ নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছুটা কমপ্লেক্স। আমরা লেমেনদের অনেকক্ষণ বুঝাতে হয় যে আসলে জুডিশিয়াল রিভিউ জিনিসটি কি। যতখানি তারা পরিচিত, আপনার ধরেন আপার ট্রাইব্যুনাল বা ধরেন ফার্স্ট স্টেট ট্রাইব্যুনাল, জুডিশিয়াল রিভিউ নিয়ে কিন্তু মানুষের মধ্যে বেশ একটা কনফিউশন আছে। আপনি যদি একটু ক্লিয়ার করে খুব সহজ ভাষায় আমার দর্শকদের জন্য এটি ক্লিয়ার বলতেন। আপনি খুব সুন্দর আসলে সত্যিই বলেছেন যে আসলে জুডিশিয়াল রিভিউ নিয়ে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কমিউনিটিতে, সাধারণ মানুষের মধ্যে আর কি। অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউকে জুডিশিয়াল রিভিউ হিসাবে মনে করেন, অথবা অনেকে সাধারণ একটা রিভিউকেও অনেক সময় তালগোল পাকিয়ে ফেলেন। জুডিশিয়াল রিভিউ হচ্ছে হাইলি টেকনিক্যাল এরিয়া, এবং এইটা একেবারে লাস্ট রিসোর্ট। আপনি যেখানে আপিল রাইট আছে, আপনি জুডিশিয়াল রিভিউ চাইলে করতে পারবেন না। প্রথমে আপনাকে আপিল রাইট এক্সারসাইজ করতে হবে এবং এক্সস্ট করতে হবে। অর্থাৎ জুডিশিয়াল রিভিউটা হচ্ছে লাস্ট রিসোর্ট, মাস্ট নট বি অ্যান্ড শুড নট বি ফার্স্ট রিসোর্ট। সেকেন্ডলি, জুডিশিয়াল রিভিউ অত্যন্ত সিনিয়র বিচারপতিরা বা জাস্টিসরা দেখেন। নর্মালি ঐতিহাসিকভাবে হাইকোর্টে জুডিশিয়াল রিভিউগুলা ডিল করা হতো, অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ দ্য হাইকোর্ট। কিছু কিছু ক্ষেত্রে, ভেরি লিমিটেড কিছু ক্ষেত্রে, যেমন ইমিগ্রেশন ন্যাশনালিটির প্রশ্নে তারা আপার ট্রাইব্যুনালকে এখতিয়ার দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে আপার ট্রাইব্যুনালের জাজ যিনি, তারা জুডিশিয়াল রিভিউ হিয়ারিং শুনানি করতে পারে না। কিন্তু কিছু কিছু বিষয়, সব ইমিগ্রেশনের সব বিষয়, ইমিগ্রেশনের সবটি না, কিছু কিছু আছে এখনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আছে। তো জুডিশিয়াল রিভিউটা হচ্ছে যে পাবলিক বডি বা পাবলিক অথরিটি যখন একটা সিদ্ধান্ত দেয়, ওইটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন যদি আপিল রাইট না থাকে। আর আপিল রাইট থাকলে আপনি আপিল করতে হবে। ইমিগ্রেশনের প্রশ্নে মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন আপিল রাইট নাই। এখন আপনি ওয়ার্ক পারমিট রিফিউজ হলে আপিল রাইট নাই, আপনার ভিজিটর রিপিট হলে আপিল রাইট নাই, আপনার মনে করেন স্টুডেন্ট ভিসা রিফিউজ হলে আপিল রাইট নাই। শুধুমাত্র হিউম্যান রাইটসের সেটেলমেন্ট এন্ট্রি ক্লেন্স অ্যাপ্লিকেশন, যেটা স্পাউস অথবা কি বলে ডিপেন্ডেন্ট রিলেটিভ, তাদের ক্ষেত্রে বা ইন কান্ট্রি থেকে লিভ টু রিমেইন, হিউম্যান রাইটসের ভিত্তিতে আপিল রাইট থাকে। কিন্তু বেশিরভাগ কিন্তু আপিল রাইট নাই। অতীতে কিন্তু প্রায় সব ক্ষেত্রে আপিল রাইট ছিল, ইভেন এক সময় ভিজিটর আপিল রাইট ছিল। আমরা দেখেছি সেগুলো। তো যেহেতু বেশ কিছু ক্ষেত্রে আপিল রাইট নাই, ওই সব ক্ষেত্রে যদি মনে করেন যে পাবলিক অথরিটি, হোম অফিস ভুল করেছে, সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করেছে, তাহলে এইটাকে আপনি জুডিশিয়ালি রিভিউর জন্য আবেদন করতে পারেন। তবে মনে রাখতে হবে যে আপনি যখন জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করবেন, সেখান থেকে বা ইনকম্পিটেন্ট বা আনকোয়ালিফাইড কোনো পার্সনের কাছে যাবেন না। একজন ভালো দক্ষ লয়ারের কাছে যাবেন, তিনি সলিসিটর হন বা ব্যারিস্টার হন, তার কাছে যাবেন, কারণ এটা হাইলি টেকনিক্যাল এরিয়া। এবং জুডিশিয়াল রিভিউ চাইলেও আপনি করতে পারবেন না। এখানে বেশ কিছু ইমপ্লিকেশন দেখতে হবে, আপনার এটা মেরিট আছে কিনা না। মেরিট যদি না থাকে, তাহলে আপনি তো হারবেনই, সলিসিটর ব্যারিস্টারের ফিস দিবেন, এবং হোম অফিসের ফিজও আপনাকে দিতে হবে। মানে হোম অফিসের, ট্রেজারি বেঞ্চের বা লিগ্যাল ডিপার্টমেন্টের যে ফিজ আসবে, ওইটা দিতে হবে। একেবারে সিভিল কেসের মতো। এক্স্যাক্টলি সিভিল কেসে যেভাবে যে পার্টি উইন করবে, ওপর পার্টি থেকে সমস্ত কস্ট, ঠিক জুডিশিয়াল রিভিউ কিভাবে আপনি যদি উইন করেন, অ্যাপ্লিকেন্ট যদি উইন করেন, তাহলে তার কস্ট উদ্ধার করতে পারবে অপোজিট পার্টি থেকে। এর জন্য প্রথমেই দেখতে হবে যে জুডিশিয়াল রিভিউতে মেরিট আছে কিনা না। মেরিট যদি থাকে, তখন আপনি যাবেন। এবং জুডিশিয়াল রিভিউ চট করে আপনি লজ করতে পারবেন না, তার আগে লেটার বিফোর অ্যাকশন বা প্রি অ্যাকশন প্রটোকল, আমরা যেটা প্যাপ লেটার বলি, ওইটা ইস্যু করতে হবে। ওইটা যদি ভালো ওয়েল থট আউট
বাসা এবং সেট আউট করে যদি আপনি ড্রাফট করে পাঠাতে পারেন, অনেক সময় প্রিএকশন প্রোটোকল পেয়ে কিন্তু রিলিফ পেয়ে যায়। মানে পাবলিক অথরিটি হয়তো তারা ডিসিশন উল্টো করে দিবে, অথবা তারা কম্প্রোমাইজ করবে, বা তারা রিভিউ আবার করবে। সুতরাং এইটা খুব ভালো করে ড্রাফট করা দরকার। আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন আনস্ক্রুপুলাস লোক বা সেমি কোয়ালিফাইড আনকোয়ালিফাইড লোকদের কাছ থেকে দাঁড় করে একটা চিঠি পাঠিয়ে মনে করে ওইটা প্রিএকশন প্রোটোকল হয়ে গেল। তো পরে দেখা গেল যে না, ওইটা তো তারা পাত্তাই দেয় না, তখন তারা উনি জুডিশিয়াল রিভিউতে নেবেন। তো আপনি যদি ফাউন্ডেশনটা উইক থাকে, এর উপরে বিল্ডিং করলে আপনার বিল্ডিং কতটুকু মজবুত হবে? আপনার যদি প্রিএকশন প্রোটোকলটা যদি শক্ত হয়, যদি তা কোনো কারণে হোম অফিস বা পাবলিক অথরিটি যদি তারা ওইটা অগ্রাহ্য করে, ওইটা কিন্তু জুডিশিয়াল রিভিউতে আপনার ওই ডকুমেন্টের সাথে দেবেন, জাজ দেখবে। সুতরাং প্রিএকশন প্রোটোকলটা অত্যন্ত শক্ত ভাষায় বা হ্যান্ডে ড্রাফট করা দরকার। আরেকটা হচ্ছে যে দেখেন, অনেক সময় আছে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর সুযোগ থাকে, তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে যাবেন। কোনো কোনো ক্ষেত্রে আছে যে আপনার আপিল রাইট নাই কিন্তু অ্যাডমিন রিভিউ আছে, তো আপনি অ্যাডমিন রিভিউতে যাবেন, ওইটা অ্যাডজাস্ট করবেন। কারণ অ্যাডমিন রিভিউ থাকা অবস্থায় তো আপনি লাস্ট রিসোর্টে যেতে পারতেছেন না, অ্যাডমিন রিভিউটা করা দরকার। তবে অ্যাডমিন রিভিউতে গেলে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম থাকে। তার কারণ হচ্ছে ওই রিভিউটা যিনি আগে সিদ্ধান্ত দিয়েছেন তার কলিগ করে, তো কলিগ করলে তখন ইন্ডিপেন্ডেন্স তো থাকে না। এজন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি 90%-এর উপরে দেখা গেছে যে অ্যাডমিন রিভিউতে সিদ্ধান্ত সমান থাকে। তো ওইটা যখন এক্সস্ট করবেন, তখন আপনি লাস্ট রিসোর্ট হিসাবে জুডিশিয়াল রিভিউতে যাবেন। তবে জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগে আরেকটা কষ্টের ব্যাপারে চিন্তা করতে হবে। এখানে নর্মাল অ্যাপ্লিকেশন বা নর্মাল অ্যাপিলের মতো না, এটা খুবই হাইলি স্কিল্ড এরিয়া। এবং এখানে যদি আপনি কোর্টে হিয়ারিংয়ে যান, তো ওখানে অনেক সিনিয়র কাউন্সিলকে নিতে হবে, অথবা সলিসিটর অ্যাডভোকেটকে নিতে হবে। তো এখন স্বাভাবিক কারণে ফিজের প্রশ্ন আসে। তবে হ্যাঁ, যদি উইন করতে পারেন তাহলে আপনার এই ফিজগুলা উদ্ধার করতে পারবেন অপোজিট পার্টি থেকে। কিন্তু রিস্ক তো আছে, যদি আপনি করতে না পারেন তাহলে আপনার দুটোই গেল। তাই জন্য ওই মেরিট এক্সারসাইজটা ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে যে গ্রাউন্ডসের ক্ষেত্রে আপনি সব বিষয়ে কিন্তু জুডিশিয়াল রিভিউতে দিতে পারবেন না, গ্রাউন্ডগুলো লিমিটেড। এক নম্বর গ্রাউন্ড হচ্ছে ইললিগ্যালিটি, যে সিদ্ধান্তটা আপনি চ্যালেঞ্জ করবেন ওইটা ইললিগ্যালিটির প্রশ্নটা বা গ্রাউন্ডে চ্যালেঞ্জ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ইরেশনালিটি। আর আরেকটা হচ্ছে 3 নম্বর গ্রাউন্ড হচ্ছে প্রসিজারাল ইম্প্রপারিটি। এই 3টা হচ্ছে মেইন প্রধান গ্রাউন্ড। তবে আধুনিক জমানায় বা মডার্ন এই যে কিন্তু আরও 2-3টা গ্রাউন্ড অ্যাড হয়েছে, যেমন প্রপোর্শনালিটি, এরপরে ইনকম্প্যাটেবল টু হিউম্যান রাইটস, এরপরে লেজিটিমেট এক্সপেকটেশন। এই গ্রাউন্ডগুলা মোটামুটি বলা যায় যে অ্যাডিশনাল গ্রাউন্ডস। কিন্তু একেবারে হিস্টোরিক্যালি ওই 3টা গ্রাউন্ডের উপর জুডিশিয়াল রিভিউ লজ হতো: ইলিগ্যালিটি, ইরেশনালিটি, প্রসিজারাল ইম্প্রপারিটি। আর লেজিটিমেট এক্সপেকটেশনও, এরপরে প্রপোর্শনালিটি, যে পাবলিক অথরিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, দেখা গেল যে খুবই ডিসপ্রপোর্শনেট তাদের এইম, যেটা অবজেক্টিভ যেটা অ্যাচিভ করবে, ওইটার আন্ডারে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। এরপরে ওই যে লেজিটিমেট এক্সপেকটেশন, আপনি ওই যে বাংলায় সহজ বাংলায় বলে যেটা আশা দিয়ে আশাভঙ্গ করা, ঠিক অনুরূপভাবে আপনার এমন একটা কন্ডাক্টে অ্যাসুরেন্স দিলেন, পরে আপনি ভঙ্গ করলেন, তার মানে লেজিটিমেট এক্সপেকটেশন গ্রো করছে অ্যাপ্লিকেন্টের, ওইটা ভঙ্গ করলেন। তো ওইটাও আসতে পারে জুডিশিয়াল রিভিউতে। এরপরে হিউম্যান রাইটস, আপনি মনে করেন যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস বিকেম ইউকে ল সিন্স 2000। সো ওইটার সাথে ইনকম্প্যাটেবল যদি কোনো সিদ্ধান্ত হয়, ওইটার আলোকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। তো প্রথমে আপনি জুডিশিয়াল রিভিউতে প্রিএকশন প্রোটোকল দিলেন। এরপরে যদি প্রিএকশন প্রোটোকলে তারা কোনো আপনার রিলিফ না পান, আপনার যেটা পাওয়ার কথা না পান, বা তারা যদি রিভিউ করেও যদি সিদ্ধান্ত বহাল রাখে, অথবা রিভিউ করতে না চেয়েও যদি আগেরটা বহাল রাখে, তখন আপনি হাইকোর্টের আইদার অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে অথবা আপার ট্রাইব্যুনালে আপনি জুডিশিয়াল প্রসিডিংস শুরু করতে পারেন। তো জুডিশিয়াল প্রসিডিং যখন শুরু করবেন, তখন আপনি গ্রাউন্ডস দিয়ে ফর্ম ফিল ইন করে নির্দিষ্ট ফর্ম ফিজ দিয়ে আপনি লজ করলেন। লজ করার পর তখন ওইটা আবার সার্ভ করতে হবে অপোজিট পার্টিকে। এখানে সলিসিটররা ভালো করে বুঝবেন, তারা এই প্রসিজার মেনটেন করবেন। এরপরে যাদের সামনে যাবে, তো জাজ সিদ্ধান্ত নিবে প্রথমে যে জুডিশিয়াল রিভিউর পারমিশন গ্রান্ট করবে কি না। যদি পারমিশন গ্রান্ট না করে, তাইলে আপনি ওরাল হিয়ারিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন।
আচ্ছা, আবার রিফাইন গ্রাউন্ড দিয়ে ওরাল হিয়ারিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। অথবা যদি পারমিশন গ্রান্ট করে তাইলে আপনার ফুল হিয়ারিংয়ে যাবে। আচ্ছা, তো ফুল হিয়ারিংয়ে গেলে আর একটা নির্দিষ্ট ফিজ আছে, ওই ফিজ দিয়ে অ্যাক্টিভেট করে ফুল হিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, তবে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে যদি জুডিশিয়াল রিভিউতে পারমিশন পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক অথরিটি বা হোম অফিস কিন্তু তারা ওই যে কম্প্রোমাইজিং ইয়েতে চলে যায়, মানে তারা প্রপোজাল দিবে ওইটাকে সেটেল করার জন্য এবং কোস্ট তারা বিয়ার করবে। তো ওইটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। আই উড সে মোর দেন 50% কেস কিন্তু হোম অফিস বা পাবলিক অথরিটি তারা সেটেল করে দেয়, মানে ইয়েটা তারা কনসেন্ট অর্ডারের জন্য পাঠাবে। তো কনসেন্ট অর্ডারের টার্মসগুলো হচ্ছে যে সিদ্ধান্ত তারা দিয়েছিল ওইটা উড্ড করে দেবে, অথবা আপনি যে রিলিফ চাইছেন ওই রিলিফ তারা দিয়ে দেবে, প্লাস আপনার এ পর্যন্ত কোস্ট যেটা গেছে ওই কোস্টটা তারা বিয়ার করবে। যদি এগ্রি না হয় এটা কোর্টে অ্যাসেস করা হবে। তো এটা হচ্ছে যদি পারমিশন গ্রান্ট করে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পক্ষে পারমিশন গ্রান্ট করা হয়েছে, সুতরাং। আর যদি পারমিশন গ্রান্ট করা না হয় তাহলে তো আর মানে কনসেন্ট অর্ডারের প্রশ্ন আসে না, তখন আপনাকে ওরাল হিয়ারিংয়ে যেতে হবে। ওরাল হিয়ারিংয়ে গিয়ে যদি পারমিশন পান তখন ফুল হিয়ারিংয়ে যাবে। তো যদি আপার ট্রাইব্যুনাল মনে করেন হোম অফিস পারমিশন দিলে, মানে আপার ট্রাইব্যুনাল বা হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট যখন পারমিশন গ্রান্ট করে, তখন হোম অফিস বা পাবলিক অথরিটি অনেক ক্ষেত্রে তারা কনসেন্ট অর্ডার দিয়ে বিষয়টা সুরাহা করে দেয়, কিন্তু দে আর নট বাউন্ড। এবং অনেক ক্ষেত্রে তো কোর্টে যেতেও পারে, ফুল হিয়ারিং হচ্ছে। তো আপনাকে ফুল হিয়ারিংয়ের জন্য প্রস্তুতির প্রশ্ন আছে, আপনাকে তারা রেসপন্স করবে, এর ফলে আপনার স্কেলেটন আর্গুমেন্ট দিবেন, কাউন্সিল ধরবেন, ফুল বান্ডল প্রিপারেশন হবে, সাবমিট করা হবে, এরপরে ফিস দিতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনার প্রস্তুতির জন্য কোনো ঘাটতি না হয়। আপনি যদি মনে করেন যে পারমিশন পেয়ে গেছি সুতরাং হোম অফিস আমার সাথে কম্প্রোমাইজ করবে বা বসে থাকি কনসেন্ট অর্ডার দিবে, না, আপনাকে একেবারে সারাশি অভিযানের মতো এগিয়ে যেতে হবে। বাট যদি আপনি এর আগে যদি তারা সেটেল করে ভালো, কিন্তু সেটেলের বিভিন্ন স্টেজেস আছে। মনে করেন প্রি-অ্যাকশন প্রোটোকল একটা স্টেজ আছে, এরপরে জুডিশিয়াল রিভিউ যখন লজ করা হলো, পারমিশন যখন লজ করার পরেও কিন্তু তারা অনেকে সেটেল করে। অর্থাৎ যাদের সামনে এখনো যায় নাই, কনসিডারেশন আগেই এক্স্যাক্টলি যাদের সামনে যায় নাই, কিন্তু আপার ট্রাইব্যুনাল বা হাইকোর্ট থেকে পাঠানো হয়েছে রেসপন্ডেন্টকে এটার জবাব দেওয়ার জন্য, ডিফেন্স দেওয়ার জন্য। ওই ডিফেন্স তারা দিতে গিয়ে যখন তারা কাউন্সিলের কাছে রিফার করে, ওরা পরে কিন্তু অ্যাডভাইস করবে যদি কেউ স্ট্রং থাকে যে লেটস সেটেল, ওই যে মতো গিলটি প্লেয়ের মতো সেটেল। তো ওখানে যদি সেটেল হয়ে যায় তারপরে আপনি কস্ট উদ্ধার করতে পারবেন সোফার যতটুকু হয়েছে। এরপরে যদি সেক্ষেত্রেও যদি না হয় তাহলে পারমিশন গ্রান্ট করার পরেও কিন্তু সেটেল করতে পারে তারা। ইভেন আপনি যদি প্রস্তুতি নিয়ে হিয়ারিংয়ের ক্ষেত্রে যান, একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত তারা সেটেল করতে পারে। যেমন আমার একটা জুডিশিয়াল রিভিউ ছিল যে 23 জানুয়ারি হিয়ারিং ছিল, আমি বাংলাদেশে ছিলাম, তো আমি 21 জানুয়ারি আসছি দেশ থেকে ফ্লাইট করে, 22 তারিখে একটু রেস্ট নিব, 23 তারিখে আমি জুডিশিয়াল রিভিউ হিয়ারিংটা করব। তো 22 তারিখে হঠাৎ করে হোম অফিস তারা কনসেন্ট অর্ডার পাঠিয়ে দিচ্ছে। তো আমরা মোটামুটি কনসিডার করে এরপরে ক্লায়েন্টের সাথে পরামর্শ করে আমরা অ্যাকসেপ্ট করলাম। যেহেতু আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একেবারে হিয়ারিংয়ের লাস্ট মিনিটে তারা করছে, এই জন্য আমরা কস্ট বেশি ডিমান্ড করছি। আপনি মনে করেন এমনি হয়তো এর আগে করলে 12-13,000 পাউন্ড ফর এক্সাম্পল আমরা হয়তো কস্ট ক্লেম করতে পারতাম, কিন্তু ওই পর্যায়ে যাওয়ার কারণে আমার প্রায় ডাবলের উপরে হয়ে যাবে, কারণ আমরা তো সব প্রস্তুতি নিয়ে নিছি। স্কেলেটন আর্গুমেন্ট ড্রাফট করা হয়েছে, সাবমিট করা হয়েছে, এবার বান্ডল একবারে 500 পৃষ্ঠার পেজ রিড করে শুধুমাত্র হিয়ারিং যাব। তারপরেও তারা হিয়ারিং এর আগে সেটেল করে দিয়েছে, কারণ হিয়ারিং এর পরে গেলে কস্ট আরো বাড়তো। তো এইটা মেকানিজম আছে, তারা বুঝে যে কোনটা স্ট্রং গ্রাউন্ড আছে। তো সব কিছুতে আমি মনে করি যে অনেক ক্লায়েন্ট আছেন যে কোনো কিছুতে মানে অনেক কিছুতে হতাশা হয়ে যান যে আপিল রাইট নাই, জুডিশিয়াল রিভিউগুলোতে কি হবে কিনা না। দেখেন অনেক ক্ষেত্রে এখানে বলেন বা যে কোনোখানে পৃথিবীর বলেন, সুবিচার পাওয়াটা কিন্তু একটু কঠিন পরীক্ষার সম্মুখে দিয়ে যেতে হয়। প্রস্তুতির ব্যাপার আছে, আপনার লাখের ব্যাপার আছে, এরপরে সব কিছু ঠিক থাকার পরেও বিভিন্ন কারণে দেখবেন যে আপনার হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আপনার রিস্ক নিয়ে আগাতে হবে আর কি। যদি আপনি উইন করেন তাহলে আপনার বেসিক্যালি কোনো কষ্ট যাচ্ছে না, কিন্তু
রিস্ক আছে যদি লুজ করেন তাহলে আপনাকে অনেকগুলো কাজ। এক্স্যাক্টলি। এবং অনেক সময় দেখা গেছে যে একজন ভদ্রলোক বাংলাদেশ থেকে আসছেন, এসে একটা জায়গায় তাকে পাইছে কাজের প্লেসে, উনি হয়তো গেছেন তার ফ্রেন্ডকে দেখতে, সো সামহাও রেট করে তাকে ধরে বলছে যে তুমি এখানে কাজ করো, কিন্তু আসলে উনি কাজ করেন না, ওনার কাজ প্লেস অফ ওয়ার্ক হচ্ছে আরেক জায়গায়, কিন্তু ওনাকে পাইছে আরেক জায়গায়। এখন পেয়ে তাকে ধরে তার ভিসা কার্টেল করে বলছে যে উই উইল রিমুভ ইউ টু বাংলাদেশ। এখন তার কাছে চেক টেক করে হয়তো কিছু অর্থ পাইছে, 200-300 পাউন্ড 500 পাউন্ড, বলছে না 500 পাউন্ড তোমার আসছে মনে হয় ইনকামের পয়সা। তো এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে হোম অফিস অত্যন্ত আনরিজনেবল সিদ্ধান্ত নিয়ে নেয়, তার কার্টেল করে দিয়ে তাকে দেশে রিমুভ করার চিন্তা করতেছে। এখন ওই লোকের তো আর অপশন নাই, কারণ আপিল রাইট নাই, এবং যদি ওরা জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ না করেন তাহলে তাকে দেশে চলে যেতে হবে। তো উনি তো না ফেরে এবং কষ্ট করে হলেও ওনাকে চ্যালেঞ্জ করেছেন, পরবর্তী দেখা গেল যে তার পক্ষে আপার ট্রাইব্যুনাল রায় দিয়েছে এবং পরবর্তীতে তারা কোর্ট সহ তারা এটা ফেরত দেবে। বাহ, উনি প্রমাণ করেন নো রিস্ক নো গেইন। যদি রিস্ক না নিত তাহলে তো সেটা হতে পারত না। এবং এইভাবে দেখা গেছে যে অনেক সময় আর কোনো অপশন থাকে না, একবারে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে পিছনে যাওয়ার সুযোগ নাই, আপনাকে সামনে যেতে হবে। ঠিক জুডিশিয়াল রিভিউতেও এভাবে কিছু কিছু ক্ষেত্রে আছে দেয়ার ইজ নো আদার অপশন বাট টু টেক দিস। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে, মনে করেন কিছু ক্ষেত্রে আছে আপনি হয়তো ফ্রেশ অ্যাপ্লাই করে ওই যে জিনিসটার জন্য তারা রিফিউজ করতে হয় তাকে অ্যাড্রেস করতে পারেন। আবার যেমন অনেক সময় দেখা যায় যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফার্দার সাবমিশনও আপনার কোনো কিছু হয় না, তখন আবার জুডিশিয়াল রিভিউ কি যাওয়া যায় ওই সময়টা? ফার্দার সাবমিশনে যদি রিফিউজ করে, যদি আপিল রাইট রিফিউজ করে, আচ্ছা, যখনই আপিল রাইট থাকবে এটা অ্যাডজাস্ট হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। যেমন না, আমি বলছি যে একজনের মনে করেন ফর এক্সাম্পল অ্যাসাইলামের তার সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এমন কিছু ডকুমেন্ট আসছে যে ডকুমেন্টটা আগে হোম অফিস দেখে নাই অথবা জাজের সামনে ছিল না। সুতরাং যদি জাজের সামনে থাকতো বা হোম অফিসের সামনে থাকতো, ডিসিশন উড হ্যাভ বিন আদারওয়াইজ। তো ওনার তো এখন আর আপিল করার সুযোগ নাই, তখন উনি ফার্দার সাবমিশন দেবেন। ফার্দার সাবমিশন উনি ভালো করে ওয়েল ড্রাফটেড কাভারিং লেটার দিয়ে ডকুমেন্টগুলো একবারে আইডেন্টিফাই করে উনি সাবমিট করবেন। তো নিয়ম হচ্ছে, এবং এটা দায়িত্ব হচ্ছে হোম অফিসের, যে এই ফার্দার ডকুমেন্টসগুলা দেখে একটা সুন্দর সিদ্ধান্ত দেয়া। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্দার সাবমিশন তারা দেখছে ঠিকই, কিন্তু আবার রিফিউজ করে, আইদার সার্টিফাই করে দিছে অথবা আপিল রিফিউজ করে দিছে। সেক্ষেত্রে কিন্তু উনি জুডিশিয়াল রিভিউতে এটা চেঞ্জ করতে পারেন। আর যদি আপিল রাইট দেয়, মনে করেন হোম অফিস ফার্দার সাবমিশন আপনি দিয়েছেন এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারা রিফিউজ করছে, বলছে না উই ডু নট চেঞ্জ আওয়ার ডিসিশন, আমরা আগেরটাই থাকবো, তবে ইউ হ্যাভ আপিল রাইট। তো আপিল রাইট যদি থাকে তো আবার জুডিশিয়াল রিভিউতে যেতে পারবেন না, আগে আপিল রাইট এক্সারসাইজ করতে হবে। চমৎকার বলেছেন। দর্শক আপনারা শুনছেন, আমি আশা করি যে খুব কাজে লাগছে আপনাদের, কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আসেন যে যখন কোনো অপশনস থাকে না ওরা নিজেরাই অফার করে যেটা জুডিশিয়াল রিভিউ করে ফেলা হোক, কিন্তু ক্লায়েন্টদেরকে আমাদের বোঝাতে হয় যে আসলে জুডিশিয়াল রিভিউ চাইলেই করে ফেলা যায় না, অবশ্যই কেসটার মধ্যে একটা মেরিট থাকতে হবে, অবশ্যই আদারওয়াইজ যে রিস্কটা শুধুমাত্র সলিসিটর না, এমনও সলিসিটর গেছে যে হয়তো মেরিট ছিল না, জুডিশিয়াল রিভিউ করেছেন, তাদেরকে অনেক বেশ ভালো একটা ডিফিকাল্ট টাইম পার করতে হয়েছে। আচ্ছা, আমাদের লাইনে একটা কল আছে, আমরা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার ব্যাপারে একটা কোয়েশ্চন ছিল। জি প্লিজ। জি শুনলাম। কোথায় আমার এটা আপিলের বান্ডি লাগে সাবমিট করার জন্য 18 তারিখ হইল কি ডেডলাইন, তখন আমার সব কাগজপত্র এখন আমার রেডি হয় না, তো আমি চাচ্ছি কি একটু টাইমটা বাড়াইবার জন্য। তখন এটা কি পিরিয়ডে আগে করলে কি তারা এটা অ্যাকসেপ্ট করবে, আর কতদিনের বাড়াইয়া দিতে পারে একটু আমাকে বলতে। আচ্ছা, দেখেন, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে অবশ্যই আপনি এই কারণ দেখিয়ে টাইম বাড়ানোর জন্য বলতে পারেন। যদি প্রথম অ্যাপ্লিকেশন টাইম বাড়ানোর জন্য হয়, মোটামুটি এটা রুটিনলি দেয় আর কি। যদি 1-2বার টাইম বাড়িয়ে ফেলেছেন এমন হয়, তখন তারা কোর্ট কিন্তু একটু রেস্ট্রিকটিভ থাকে আর কি। কিন্তু প্রথমবারের মতো টাইম বাড়াইতে কোনো অসুবিধা হবে না। আপনার যদি সময় লাগে 2 সপ্তাহ 4 সপ্তাহ, আপনি সুন্দর করে আপনার সলিসিটর বা রিপ্রেজেন্টেটিভ লিখে তাদের কাছে লিখতে পারেন, এবং লিখলে তারা এটা বাড়িয়ে দেবে। নর্মালি লিগ্যাল অফিসার তারা প্রথম সিদ্ধান্ত নেয়, ওইটা যদি আপনি এগ্রি না হন তাহলে আপনি ওইটা জাজ দ্বারা কনসিডারেশন
চাইতে পারে নাকি। তো মোটামুটি আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে অ্যাসাইলামের যে ডেডলাইন দেওয়া হয় বান্ডলটা সাবমিট করার জন্য বা ডকুমেন্ট আপলোড করার জন্য, ওইটা প্রথমবার চাইলে তারা অবশ্যই দেয়, রুটিনলি দেয়, লিখলেই দেয়। তারপরও সেকেন্ড থার্ড টাইম পর্যন্ত, ইভেন ফোর্থ টাইম পর্যন্ত এক্সটেনশন হয়েছে, এমন উদাহরণও আছে। তো ডিপেন্ড করে আপনার অবস্থার উপরে কতদিন লাগতে পারে এবং ডকুমেন্টটা যেটা নিয়ে আসতেছেন ওইটা আপনার মামলার জন্য বা অ্যাপিলের জন্য কতটুকু রেলিভেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। থ্যাংক ইউ দর্শক। আমরা কথা বলছিলাম জুডিশিয়াল রিভিউ নিয়ে এবং স্টেজেসগুলো। আপনি বলছিলেন যে মেরিট তো থাকা লাগবেই, যে সমস্ত গ্রাউন্ড আসলে এই জুডিশিয়াল রিভিউটি করা যায় অ্যাজ এ লাস্ট রিসোর্ট, তার মধ্যে প্রথম হচ্ছে ইলিগ্যালিটি। আমরা যদি একটু শুনতে চাই যে ইলিগ্যালিটি বলতে এখানে কী বোঝাচ্ছে এবং দুই একটা যদি প্র্যাকটিক্যাল আমাদের এক্সাম্পল দিতেন আপনার অভিজ্ঞতা থেকে। ইলিগ্যালিটা হচ্ছে যে মনে করেন অন দ্য ফেস অফ ইট পাবলিক অথরিটি, হোম অফিস বলেন বা অন্য পাবলিক অথরিটি বলেন, সিদ্ধান্ত দিয়েছেন ওইটা তার লিগ্যাল এখতিয়ারের বাইরে চলে গেছে। যেমন স্ট্যাচু দিয়ে অনেক অনেক ডিসিশন কিন্তু কন্ট্রোল করা হয়, কি কি জিনিস আপনি নেবেন, কোন কোন জিনিসের উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত হবে। তো উনার সিদ্ধান্তটা আপনি পড়লেই বুঝবেন যে এটা উনি 180 ডিগ্রি বা 360 ডিগ্রি ঘুরিয়ে নিয়েছেন। মানে ওই আইন দ্বারা বাড়িত নয়, আইনের বাইরে চলে গেছে। মানে আইনে কোনোভাবে এই সিদ্ধান্তকে লফুল বলতে পারবেন না। তো এটা হচ্ছে মানে দুই একটা এক্সাম্পল শুনতে পারি প্র্যাকটিক্যাল যে কেসগুলো করেছেন। এটা তো আসলে আমভাবে বলে দেওয়াটা কঠিন। এটা হচ্ছে পাবলিক অথরিটি যে সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্যাচুট বা যে লর আন্ডারে, ওই ল যদি উনি ফলো না করে, ফর এক্সাম্পল মনে করেন লোকাল অথরিটির প্ল্যানিং কমিটি আছে, যারা কাউন্সিলররা প্ল্যানিং কমিটিতে বসেন, তো অনেকে মনে করেন তার বড় লফট করার জন্য, বাসা বাড়ানোর জন্য বা চেঞ্জ করার জন্য করেন। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং কমিটি, লোকাল ছোটোখাটো বিষয়গুলো তারা ডিল করে। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটি, ওইটা আবার কিন্তু অনেক বড় 500,000 মিলিয়নের উপরে যেগুলো, ওগুলো তারা ডিল করে। তো সেখানে কাউন্সিলররা তো অবশ্যই থাকে এবং মেইনলি এগুলো অ্যাসেস করে অফিসাররা, সিভিল সার্ভেন্ট, কিন্তু সিদ্ধান্ত মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাউন্সিলররা নিয়ে বসে নেয়। এখন দেখা গেল একটা প্ল্যানিং ল আছে এভাবে, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে ওই প্ল্যানিং লটাকে বাইপাস করে বা অবজ্ঞা করে বা আমলে না নিয়ে উনি সিদ্ধান্ত নিয়ে নিল, তার মানে এটা ইলিগাল। মানে দ্য ডিসিশন হ্যাজ বিন মেড টোটালি আনলফুলি, ডাজ নট কাভার লিগালি, একবারে প্রভিশনের উল্টো চলে গেছে। মনে করেন বাড়ার পলিসি হচ্ছে এইটা, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন এই বাড়ার পলিসির এগেইনস্টে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ল আছে এভাবে পারমিশন দিতে হবে, ফর এক্সাম্পল এত মিটার পারমিশন দিতে হবে প্রতিটা, কিন্তু আপনি দিলেন না, বললেন যে রিফিউজ করে দিলেন, তার মানে এটা বাইরে চলে গেল। তো এইভাবে প্ল্যানিং কমিটির সিদ্ধান্তকে জুডিশিয়াল রিভিউ দিয়ে চ্যালেঞ্জ করা যায়। যে কোনো, তাহলে আমরা জানলাম যে যে কোনো পাবলিক বডি কোনো ডিসিশন যখন নেবে সেই ডিসিশনকে চ্যালেঞ্জ করতে হলে এই জুডিশিয়াল রিভিউ হচ্ছে একটা লাস্ট রিসোর্ট। আচ্ছা, আমরা জানলাম যে প্ল্যানিং পারমিশনের একটা বললেন, আমরা যদি এরকম আরো একটা কোনো অন্য কোনো একটা, যেমন মনে করেন ইরেশনালিটি, হ্যাঁ ইরেশনালিটি বা আনরিজনেবলনেস বলে আর কি। তো আনরিজনেবলনেসের একটা কেস ল আছে, ওয়েন্সবারি প্রিন্সিপাল, খুব ফেমাস কেস আর কি। তো ডিসিশনটা এত আনরিজনেবল যে নো রিজনেবল ম্যান অ্যাপ্লাইং হিজ মাইন্ড উড টেক দিস ডিসিশন, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া আর কি। তো স্বাভাবিক কারণে ডিসিশন অন দ্য ফেস অফ ইট অ্যাপিয়ার্স টু বি ভেরি ইরেশনাল, আনরিজনেবল, এবং এটা দুফে টিকবে না। আমরা যে বাংলায় বলি এটা দুফে টিকবে না, মানে এই ধরনের আর কি, যে যদি আপনি একজন অফিসার হন, তাহলে যদি আপনার প্রপারলি মাইন্ড অ্যাপ্লাই করেন, তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার কথা না। তো এইটা হচ্ছে যে মানে ইরেশনালিটি উদাহরণ, মানে ওয়েন্সবারি প্রিন্সিপাল দিয়ে এইটা গভর্ন, এবং এই প্রিন্সিপাল বা এই গ্রাউন্ডে যখন করা হয়, জুডিশিয়াল রিভিউ লজ করা হয়, মোটামুটি এই প্রিন্সিপালটা প্রায় সময় নিয়ে আসা হয় আর কি। আরেকটা হচ্ছে প্রসিজারাল ইম্প্রপারিটি, আপনার রুলস রেগুলেশন বা লতে একবারে প্রপার প্রসিজার ফলো করার মতো গাইডলাইন দেওয়া হয়েছে, কিন্তু আপনি এমন সিদ্ধান্ত নিলেন ওই গাইডলাইনের বাইরে, প্রসিজারের বাইরে। আপনি যেমন ফর এক্সাম্পল আপনার আছে, গাইডলাইনে আছে, রুল বিধিতে আছে যে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে
কনসার্নড বা এফেক্টেড পার্সনকে বা বডিকে বা অথরিটিকে আপনি শুনবেন, আপনি শুনলেন না, শোনার সিদ্ধান্ত সুযোগ দিয়ে দিলেন দিলেন। না, সিদ্ধান্ত ওকে এইটাও কিন্তু প্রসিজারাল ইম্প্রপারিটি হবে। এরপরে মনে করেন যিনি সিদ্ধান্ত দেবেন হি অর শি সাপোজ টু বি ইন্ডিপেন্ডেন্ট, দেখা গেল সামহাও উনি বায়াসড অথবা অন্য পার্টির সাথে তার ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি কানেক্টেড আছেন, তো এইটাও কিন্তু ইয়েতে আসবে আর কি, প্রসিজারাল ইম্প্রপারিটিতে আসবে। এরপরে আরো যেটা মডার্ন যেগুলো বললাম লেজিটিমেট এক্সপেকটেশন, প্রপোর্শনালিটি, এক্স্যাক্টলি। এরপরে আরো যে মডার্ন দুই তিনটা ইয়ার কথা বললাম, যে একটা হচ্ছে যে প্রপোর্শনালিটি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা মনে করেন প্রত্যেকটা গভর্নমেন্ট পাবলিক বডির একটা এইম অবজেক্টিভ থাকে যে আমরা এইটা অ্যাচিভ করতে চাই, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ল, এটা আমাদের এইম, ওইটা হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট। তো ওই এন্ড রেজাল্ট আপনি কি বলে অ্যাচিভ করতে গিয়ে আপনি প্রপোর্শনালিটি এক্সারসাইজ করতে পারবেন। আপনি এমনভাবে ডিসপ্রপোর্শনেট, মনে করেন ফর এক্সাম্পল আমি ছোটোখাটো একটা উদাহরণ দিই, যে আপনাকে একজন হুমকি মনে করলেন, তো হুমকি মনে করলে আপনার রাইট আছে যে আপনার সেলফ ডিফেন্স করা, অর্থাৎ তার হুমকি থেকে আপনি বাঁচা। কিন্তু আপনি ওই হুমকি থেকে বাঁচার জন্য সেলফ ডিফেন্সটা হতে হবে প্রপোর্শনাল। আপনার একটা ব্যক্তি নিয়ে বা একটা ছোট্ট সিংলা বা একটা নিয়ে আপনাকে বাড়ি দেওয়ার জন্য আসছে, এখন আপনি কামান ফিট করলেন, এটা তো হলো না। তো প্রপোর্শনালিটি থাকতে হবে। আপনি মনে করেন চুরকে আটকানোর জন্য আপনি যতটুকু সম্ভব নিলেন, কিন্তু একবারে তাকে শেষ করে দিলেন উপাইয়া, তো এখানে প্রপোর্শনালিটির প্রশ্ন আসে। তো এজন্য অ্যাজ এ হিউম্যান রাইটসেও যে কি বলে আপনি যখন প্রাইভেট ফ্যামিলি লাইফ এক্সারসাইজ করবেন, একদিকে হচ্ছে আপনার প্রাইভেট পাবলিক লাইফ আছে, প্রাইভেট ফ্যামিলি লাইফ আছে, আরেকটা হচ্ছে রাষ্ট্রের বা হোম অফিসের ইমিগ্রেশন মেনটেইন করার তাদের একটা পলিসি আছে। তো একদিকে ইমিগ্রেশন মেনটেইন করবে, এখানে অবৈধ ইমিগ্রেটদেরকে কমাইয়া নিয়ে আসবে, এটা হচ্ছে তাদের পাবলিক পলিসি। আরেকদিকে আপনি ব্যক্তি হিসাবে আপনার প্রাইভেট ফ্যামিলি লাইফ আছে, তো ওই দুইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এবং এক্স পার্টি রাজগার নামে একটা কেস আছে, এবং এখানে লর্ড বিংগাম একটা 5টা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছেন যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে এই 5টা কি বলে থ্রেশহোল্ড আপনাকে এক্সারসাইজ করতে হবে। আমরা এই 5টা থ্রেশহোল্ড শুনবো বিরতির পর। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আয়ন টিভি আয়ন লিগ্যাল শো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, সঙ্গেই থাকুন। দর্শক যারা পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমন্ত্রণ আয়ন লিগ্যাল শোতে। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 782। আমরা বিরতির আগে কথা বলছিলাম জুডিশিয়াল রিভিউর আর হিউম্যান রাইটস ইস্যুতে বা প্রপোর্শনালিটিতে লর্ড বিংহাম কি বলেছেন। ভাইয়া বলছিলেন যে 5টি থ্রেশহোল্ড আছে, চলুন আমরা শুনি সেই 5টি থ্রেশহোল্ড কি কি। ভাইয়া প্লিজ। আপনাকে অশেষ ধন্যবাদ। বিরতির পর আমরা যেটা বলছিলাম যে হিউম্যান রাইটস এবং প্রপোর্শনালিটির ক্ষেত্রে এক্স পার্টি রাজগার হচ্ছে একটা লিডিং কেস, এবং এটার লিডিং জাজমেন্টটা দিয়েছিলেন লর্ড বিংগাম, মানে ফাইনেস্ট জাজ অফ আওয়ার টাইম। তো তিনি খুব সুন্দর করে একবারে আউটলাইন সেট করেছেন আর কি, যে একজন অ্যাপ্লিকেন্ট যখন হিউম্যান রাইটস ক্লেম করে হোম অফিসে, তখন সেক্রেটারি অফ স্টেটের দায়িত্ব হচ্ছে এই যে 5টা ক্রাইটেরিয়া মানে তার পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, প্রথমে হিউম্যান রাইটস আসলে আছে কিনা না, এরপরে উনি এক্সারসাইজ করতেছেন কিনা না, এরপরে ইন্টারফিয়ারেন্স হচ্ছে কিনা না, এবং এইভাবে উনি সেট করে, এবং লাস্টে যেটা বলছেন যে ইন্টারফিয়ারেন্স করলে পরেও দেখতে হবে যে ইন্টারফিয়ারেন্সটা প্রপোর্শনেট না কিনা না, প্রপোর্শনেট কিনা না, এখানে প্রপোর্শনালিটি এক্সারসাইজ আসে। আচ্ছা, সেই জন্য যেটা বলছিল যে মডার্ন কনসেপ্ট অফ প্রপোর্শনালিটি যেটা, ওইটাও জুডিশিয়াল রিভিউতে অন্যতম গ্রাউন্ড হিসাবে ক্লেম করা যায়। এরপরে লেজিটিমেট এক্সপেকটেশনের ব্যাপারে আমরা বলেছিলাম, ওইটা হচ্ছে মডার্ন একটা গ্রাউন্ড। এটা
লেজিটিমেট এক্সপেকটেশনটা হচ্ছে পার্ট অফ ন্যাচারাল জাস্টিস। ন্যাচারাল জাস্টিসটা এমন ইনহেরেন্ট এবং হিস্টোরিক্যাল। আপনি কাউকে সাজা দেওয়ার আগে অথবা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে তার কাছ থেকে তার বক্তব্যটা শুনতে হবে। ওইটা না শুনলে তখন ওই যে ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস হয়ে যায়। ন্যাচারাল জাস্টিসের কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে যে ইউ ক্যানট মেক এ ডিসিশন এফেক্টিং সামওয়ান উইদাউট হিয়ারিং ফ্রম হিম। ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তাকে ডিফেন্সের সুযোগ দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন, মানে আপনার রিটেন অথবা কন্ডাক্টের মাধ্যমে তাকে এমন একটা এক্সপেকটেশন দিয়েছেন এবং হি থিঙ্কস দ্যাট ইউ উইল ডু দ্যাট। তখন থেকে যখন আপনি সরে আসবেন, দ্যাট কুড বি ব্রিচ অফ লেজিটিমেট এক্সপেকটেশন হুইচ ইজ পার্ট অফ ন্যাচারাল জাস্টিস। তো এইটাও কিন্তু আপনি নিয়ে আসতে পারেন আপনার। আপনি মনে করেন হোম অফিস বলেন বা অন্য পাবলিক অথরিটি বলেন, সাধারণ নাগরিককে এমনভাবে আপনি ইন্টালিজেন্স দিলেন এবং উনি ধরে নিয়েছেন যে ইউ উড নট টেক এনি অ্যাকশন, অথবা হি ওয়াজ অ্যালাউড, অথবা হি উড বি অ্যালাউড টু ডু হোয়াট হি হ্যাজ বিন ডুইং। তো সাডেনলি এসে আপনি সিদ্ধান্ত নিলেন তাকে এফেক্ট করতেছে, সে কিন্তু ওইটা ইয়ে করতে পারে। যেমন অনেকটা ওই যে ইন্টার কানেক্টেড আর কি, যেমন অ্যাডভার্স পজিশন প্রপার্টি লতে আমরা পড়েছি 12 বছর থাকবে। আপনি মনে করেন সে বৈধভাবে অবৈধভাবে যেভাবেই হোক একটা প্রপার্টি যদি 12 বছর শুধু সে পজিশনে থাকে, হি ক্যান ক্লেম ইট। তো ঠিক অনুরূপভাবে কিছু কিছু আছে লিগ্যাল প্রিন্সিপালগুলো খুব সুন্দর। হ্যাঁ, যে আপনি প্রিভিয়াস ইস্যুতে আপনি একই রকম ধরনের আপনার ডিসিশন ছিল, সো এই কেসেও এই সিনারিওতে আপনার এরকম ডিসিশনই থাকবে। এরপরে আপনি মনে করেন যে কন্ট্রাক্ট, যে চুক্তি যেটা বলে, আমরা তো এখন তো মডার্ন যুগে আমরা সব চুক্তিগুলা লিখিত করি, কিন্তু কন্ট্রাক্ট ডাজন্ট হ্যাভ টু বি ইন রাইটিং। ওরাল কন্ট্রাক্টও কিন্তু কন্ট্রাক্ট, মৌখিক চুক্তিও কিন্তু চুক্তি। ইট ইজ গুড প্র্যাকটিস টু বি ইন রাইটিং, কিন্তু ইট ডাজন্ট হ্যাভ টু বি ইন রাইটিং। এটা আপনার কন্ডাক্ট, আপনার আচরণের মাধ্যমে ইমপ্লাইডলি কিন্তু আপনি কন্ট্রাক্ট করে বসছেন। তো এই ধরনের বিভিন্ন ইস্যুগুলা নিয়ে এসে ওই যে বললাম যে মেজর 3টা গ্রাউন্ড, ইলিগালিটি, ইরেশনালিটি, প্রসিজারাল ইম্প্রপারিটি, অথবা মনে করেন আর যে মডার্ন 3টা গ্রাউন্ড বললাম যে লেজিটিমেট এক্সপেকটেশন, প্রপোর্শনালিটি, হিউম্যান রাইটস, ওইটা আমরা তুলে এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে হবে যে কেন পাবলিক অথরিটিজ ডিসিশন ইজ নট টেনেবল। এবং এটা করতে হবে প্রথমে তো পেপ লেটার পাঠিয়ে দিল, পেপ লেটার পাঠিয়ে, এটা কি পেপ লেটারের মধ্যে থাকতে হবে এই জিনিসগুলো? না, পেপ লেটারের মধ্যে এত ওই যে গ্রাউন্ড যেটা জুডিশিয়াল রিভিউর গ্রাউন্ডটা তো খুবই হাইলি টেকনিক্যাল এবং কিন্তু অ্যাকুরেটলি গ্রাউন্ডসের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে না। আপনি গ্রাউন্ডের একটা ফ্লেভার দিতে পারেন, কিন্তু ওইটা হবে একটা লেটারের মতো আর কি, কিন্তু ওই সেন্সটা আসতে হবে, গ্রাউন্ডগুলার ইয়েগুলা দিতে হবে। আপনি একবারে সাদামাটাভাবে কোনো কিছু বললেন না, ডিসক্রিপটিভ দিয়ে দিলেন, তো হোম অফিস বা পাবলিক অথরিটি তো ওইটা বেশি আমলে নিবে না। নিয়ম হলো আপনি বিভিন্ন হায়ার কোর্টের অথরিটির প্রিন্সিপালগুলা এক্সট্রাক্ট করে আপনি এসে আপনার জন্য অ্যাপ্লাই করে আপনি রিলিফ চাইবেন যে এই এই ডকুমেন্টে এই কারণে হবে। মানে যেমন মনে করেন ফর এক্সাম্পল, আমি একটা অনেক আগে জেয়ার করেছিলাম, সেটা হচ্ছিল ওই যে ডেপ্রাভেশন অফ ব্রিটিশ সিটিজেনশিপ। তো তারা বলছে যে আপনি আপনাকে ব্রিটিশ সিটিজেনশিপ করা হবে, বাতিল করা হবে। কেন বাতিল করা হবে? যে আপনি ডিসেপশনের মাধ্যমে পেয়েছেন বা মিস ইনফরমেশন দিয়ে পেয়েছেন। তো আমি অনেক ঘাটাঘাটি করে একটা উচ্চ আদালতের রায় পাইলাম, ওখানে বলছে যে ডিসেপশন হ্যাজ টু বি ম্যাটেরিয়াল অ্যাফেক্টিং দ্য আউটকাম। শুধুমাত্র ডিসেপশন বলে আপনি পার পাবেন না, ওই প্রথম ডিসেপশনটা হ্যাজ টু বি ম্যাটেরিয়াল অ্যাফেক্টিং ফিউচার আউটকাম। ঠিক আছে? তো ওইটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এসে প্রথমে দেখলাম যে ভদ্রলোকটা ডিসেপশনের মাধ্যমে এখানে ভিজিটে আসছে। আচ্ছা, আসার পরে সামহাও বিয়ে করেছে, বিয়ের মাধ্যমে উনি লিভ টু রিমেইন পেয়েছে, এরপরে পাইছে ইনডেফিনিট লিভ টু রিমেইন, এরপরে পাইছে ব্রিটিশ সিটিজেনশিপ, এরপরে উনি ব্রিটিশ হইছে, এরপরে তার বাচ্চা 3টা হইছে, 3টা বাচ্চা বাই বার্থ ব্রিটিশ, ওয়াইফ ব্রিটিশ, এরপরে
বাচ্চা ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এবং ব্রিটিশ পাসপোর্ট 2বার উনি রিনিউ করছে। বাংলাদেশে গিয়ে দাওয়াতটাও খাইছে, কোনো অসুবিধা মানে হয় না। অনেক দূর গড়িয়ে গেল গড়িয়ে গেলে 25 বছর এসে বলছে যে উই উইল ডিপ্রাইভ ইউ সিটিজেনশিপ, কারণ ওই ডিসেপশন। ওই ডিসেপশন তখন আমরা আর্গুমেন্ট করলাম ওই উচ্চ আদালতের আচ্ছা, কেস হ্যাঁ, নিয়ে হ্যাঁ। যে ইট ইজ নট ম্যাটেরিয়াল। ওই ডিসেপশনের কারণে উনি ব্রিটিশ সিটিজেনশিপ পায় নাই। উনি ব্রিটিশ সিটিজেনশিপ পাইছে বিকজ হি কমপ্লাইড উইথ সিটিজেনশিপ রুল, হি গট ইনডেফিনিটলি বেসড অন হিজ স্পাউস, এবং ওইটার সাথে ওইটার কোনো মিল নাই। আচ্ছা সো চেইন হ্যাজ বিন ব্রোকেন। তার ওইটা যেটা করছে ওইটা অনেক আগে। আচ্ছা এই জন্য বললাম যে ওইগুলা আপনাকে শুধুমাত্র, আপনি যে পেপ বলছেন যে পেপে শুধুমাত্র ডিসক্রিপটিভ, আমি এগ্রি না, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এটা বলে তো হবে না। আপনাকে ওই উচ্চ আদালতের নজিরগুলা এনে ওখান থেকে প্রিন্সিপাল বেল করে আপনার কাজে লাগাতে হবে। চমৎকার। যেমন ভীষণ চমৎকার আপনি বলেছেন। মনে করেন একটা সিদ্ধান্ত দিয়ে দিল, আপনাকে রিজন দিল না, পাবলিক অথরিটি রিজন দিতে বাধ্য। বিভিন্ন ল রুলস আছে যে পাবলিক অথরিটি মাস্ট গিভ রিজন ফর দ্য ডিসিশন। কিছু কিছু ক্ষেত্রে রিজন দিতে বাধ্য নয়, যেমন ন্যাশনাল সিকিউরিটি এগুলাতে, কিন্তু নর্মালি মোটা দাগে পাবলিক অথরিটি রিজন দিতে বাধ্য। এমন এমন একটা রিজন দিল, ওটা রিজনই না, রিজনই মনে হচ্ছে না, অথবা রিজনটা ইনফর্ম ডিসিশন না, এটা একটু ফ্ল ডিসিশন লাগে, অথবা রিজন দিলই না, অথবা কি দিয়েছে বোঝা যায় না, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কারণ এটা তো প্রপারলি হয় নাই, ডিসিশনটা ইনফর্ম ডিসিশন হয় নাই, ওইটাও আপনি যারে চ্যালেঞ্জ করতে পারেন। যে ক্লিয়ার হতে হবে অবশ্যই, আর অবশ্যই রিজনেবল হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান গো ফর জুডিশিয়াল রিভিউ। এজন্য জুডিশিয়াল রিভিউটা খুবই হাইলি, এবং যত বেশি ডিকিং, কারণ ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট, কোর্ট অফ অ্যাপিল, হাইকোর্টের বহু মামলা আছে, বিভিন্ন প্রিন্সিপাল তারা আউটলাইন করেছে, তো ওইগুলাকে আপনার পক্ষে কাজে নিয়ে লাগাতে আসতে হবে। হবে। আচ্ছা, এই জুডিশিয়াল রিভিউ করতে যে আপনার মানে কি ধরনের আপনি সিচুয়েশনের মানে পরিস্থিতি শিকার মানে ফেস করেছেন? অর্থাৎ আপনি কোনো একটা ক্লায়েন্ট হয়ে কাজ করছেন, জুডিশিয়াল রিভিউতে গেলেন, জুডিশিয়াল রিভিউর যখন লঞ্চ করা হচ্ছে তার পরে এবং শুরুতেই মানে ক্লায়েন্টের আসলে রিঅ্যাকশনটা কি ছিল? প্রথমে মনে করেন জুডিশিয়াল রিভিউর ব্যাপারে প্রথমে আমরা যেটা ধাক্কা খাই যে অনেক ক্লায়েন্টের কিন্তু এবিলিটি থাকে না টু গো আপ টু সার্টেন লেভেল। আপনি করেন জেআরকে নিয়ে আপনি যাবেন হাইকোর্টে, অথবা কোর্ট অফ আপিলে, অথবা সুপ্রিম কোর্টে, ওই পর্যায়ে যাওয়ার মতো অনেক, বিশেষ করে ইমিগ্রেশন লাইনে খুব কম লোকের এবিলিটি থাকে। আপনি মনে করেন হাইকোর্ট লেভেল বা কোর্ট অফ আপিলে যদি যান বা সুপ্রিম কোর্টে যান, ইজিলি 15, 20, 25, 50,000 পর্যন্ত চলে যেতে পারে, একেবারে মিনিমাম। আপনি অন্যান্য সেক্টরে হাউজিং বা অন্যতে আপনি কয়েকশো হাজার পাউন্ডে চলে যায়। আমি একটা ইলেকশন কন্ডাক্ট করেছি কমিউনিটিতে, কমিউনিটিতে একটা ইলেকশন কন্ডাক্ট করেছি ইলেকশন কমিশনার হিসাবে। ফর এক্সাম্পল, এক পক্ষ জিতছে আর এক পক্ষ জিতে নাই, তো যে পক্ষ জিতে নাই উনি গিয়ে চ্যালেঞ্জ করে বসছে হাইকোর্টে। আচ্ছা, তখন উনি জেআরএ চ্যালেঞ্জ করে উনি হারছে, হেরে উনার প্রায় 250,000 পাউন্ডের মতো গেছে। আবার যে পক্ষ জিতছে তার কষ্ট দেওয়া লাগছে 250,000 পাউন্ড, তার মানে প্রায় 500,000 পাউন্ড চলে গেছে। আচ্ছা আচ্ছা। অথচ আমরা ইলেকশন কন্ডাক্ট করে দিছি এবং রায় আসছে, আমাদের ইলেকশন একবারে ফি প্রপার, কোনো অসুবিধা হয় নাই। তো বললাম যে আপনি নন ইমিগ্রেশনে একটা জুডিশিয়াল রিভিউতে প্রায় 500,000 পাউন্ড চলে গেছে, অবিশ্বাস্য। কিন্তু ইমিগ্রেশনে কস্টটা আমরা অনেক আন্ডার চার্জ করি, অনেক কম করি, ইমিগ্রেশন এমনিতেই ভালনারেবল, এমনিতে ভালনারেবল, এবং অনেকে ফিস পে করতে পারবে না। তারপরেও যদি উইন করা যায়, তখন আমরা যখন বিল করি হোম অফিসকে বা হোম অফিসের ট্রেজারি বেঞ্চকে বা লিগ্যাল ডিপার্টমেন্ট, তখন আমরা ওই যে স্ট্যান্ডার্ড, যেটা ল সোসাইটি বলেন বা এসআরএ বলেন বা বার স্ট্যান্ডার্ড বোর্ড বলেন, তাদের একটা ক্রাইটেরিয়া আছে, ওইটার আন্ডারে আমরা বিল করতে পারি। আচ্ছা, কিন্তু এর আগে তো আমরা ক্লায়েন্ট তো পে করতে পারবে না, বা তার তো এবিলিটি নাই, এমনিতেই ভালনারেবল। তো এই পর্যায়ে একটা জুডিশিয়াল রিভিউতে এই পর্যায়ে নিতে তার এত পয়সা কিভাবে সে যোগান দেবে, এটা হচ্ছে প্রথম ধাক্কা। আচ্ছা। 2 নম্বর ধাক্কা আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাডভাইস করবে। অনেকে হয়তো জুডিশিয়াল রিভিউ করার মতো তার এই স্কিল নাই, অ্যাবিলিটি নাই, এখতিয়ার নাই, উনি বুঝবেও না, ক্লায়েন্টকে আন্তাজি একটা জিনিস বলে তাকে অফ করে দেবে, কিন্তু তার এখানে মেরিটটা ভালো ছিল, চেষ্টা করলে সে একটা রিলিফ পাইতে পারতো, কিন্তু তাকে অফ করে দিছে হাবহাইও করে। অথবা জুডিশিয়াল রিভিউর গ্রাউন্ডটা শক্ত, ইজিলি কিন্তু চ্যালেঞ্জ করলে হোম অফিস ওই শেষ পর্যন্ত যাওয়া নাও লাগতে পারে, কিন্তু উনি ফ্রেশ অ্যাপ্লাই এটা করে দিছে,
অথবা উনি বলছে যে ঠিক আছে বসে থাকেন 6 মাস পরে করবেন, অথবা অনেক সময় আসছে কিন্তু 3 মাস পার হয়ে গেছে। এখানে বলে রাখা দরকার জুডিশিয়াল রিভিউর একটা ডেডলাইন আছে। আচ্ছা, ওই 3 মাস নর্মালি জুডিশিয়াল রিভিউ 3 মাস ডেডলাইন, ওই 3 মাসের ভিতরে আপনাকে জুডিশিয়াল রিভিউ লঞ্চ করতে হবে, আর না হলে তো আউট অফ টাইম হয়ে যাবে। অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ। আচ্ছা, তো 3 মাসের ভিতরে না করে কেউ যদি 4 মাসে চলে যায় তাহলে কি রিজন দেখাতে তখন হবে? ওই যে দুইটা পাহাড় ডিঙ্গাইতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে জুডিশিয়াল রিভিউ আপনি পারমিশন পাচ্ছেন, পারমিশন পাওয়ার জন্য যে গ্রাউন্ডস দিয়ে আমরা চেষ্টা করে দিই, এটা হচ্ছে একটা পাহাড়। একটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আপনার যে আউটসাইড টাইম, আউট অফ টাইম যেটা, হ্যাঁ। ওইটাকে জাজকে কনভিন্স করতে হবে ওয়াই ইউ কুড নট ক্লেম আর্লিয়ার। আচ্ছা, সেই জন্য দুইটা বাধা ডিঙ্গাইতে হবে, দুইটা পাহাড় ডিঙ্গাইতে হবে। এটা হচ্ছে আরো একটা জি, জি। তো এই দুইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। আর 3 নম্বর হচ্ছে যে অনেক ক্লায়েন্ট মানে 1-2টা স্টেজ পরে আর যেতে চায় না বা যেতে পারে না বা এবিলিটি কুলায় না। কেউ হয়তো প্রিঅ্যাকশন, বেশিরভাগ আমি দেখেছি আমাদের কমিউনিটিতে বিশেষ করে ইমিগ্রেশন লাইনে প্রিঅ্যাকশন পর্যন্ত গিয়ে তারা থেমে যায়। কিন্তু প্রিঅ্যাকশন পর্যন্ত গিয়ে থেমে গেলে তখন আপনি ওই যে এই কোর্সটা আপনি উদ্ধার করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনি জুডিশিয়াল রিভিউ প্রসিডিং শুরু করে পারমিশন পাওয়ার পর বা পারমিশন রিফিউজ হওয়ার পর হিয়ারিংয়ের পর যদি আপনার তারা করে এই কনসেন্ট অর্ডার দিয়ে যদি সুরাহা করে, তখন কিন্তু প্রিঅ্যাকশন প্রোটোকল সহ আপনি উদ্ধার করতে পারবেন। কিন্তু প্রিঅ্যাকশন প্রোটোকল করে ছেড়ে দিলে, জুডিশিয়াল প্রসিডিং স্টার্ট না করলে কিন্তু ওই প্রিঅ্যাকশন প্রোটোকলটা আপনি উদ্ধার করতে পারতেছেন না। তো অনেকে কষ্ট করে প্রিঅ্যাকশন প্রোটোকল স্টেজটা গেল কিন্তু জুডিশিয়াল রিভিউতে যেতে চাচ্ছে না, অথবা জুডিশিয়াল রিভিউতে গেছে তার লিভ রিফিউজ হয়ে গেছে আর আগাতে চাচ্ছে না, অথবা পারমিশন পেয়েও মাঝে মধ্যে আর আগাতে পারতেছে না, অথবা পারমিশন পেয়ে হিয়ারিং হইল, হিয়ারিংয়ের পরেও কিন্তু, যেমন মনে করেন আপনি পারমিশন পাইলেন, হাইকোর্টে ফুল হিয়ারিং হইল বা আপার ট্রাইব্যুনালে ফুল হিয়ারিং হইল, অথবা লিভ তারা রিফিউজ করলো, ওরাল হিয়ারিং হইল, রিফিউজ হইল, ওই রিফিউজ হওয়ার পরে কিন্তু ইউ ক্যান গো টু কোর্ট অফ অ্যাপিল। তো কোর্ট অফ অ্যাপিলে যাওয়ার জন্য পারমিশন লাগবে। পারমিশন আইদার ফ্রম আপার ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট, অথবা ইউ ক্যান সিক পারমিশন স্ট্রেইট ওয়ে ফ্রম কোর্ট অফ আপিল, ওরা যদি রিফিউজ করে আর কি। তো কোর্ট অফ আপিল পর্যন্ত কয়জন লোক যেতে পারবে? সেটাই। আচ্ছা, কোর্ট অফ আপিলে গিয়েও তো আপনার সুরাহা নাই, ওখানেও তো আপনি, আর মামলাগুলো এমন যে ইউ ক্যানট গ্যারান্টি দ্য আউটকাম, আউটকামকে কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আপনার অনেক কিছুর উপরে আপনার মামলার আউটকাম, জাজের মতিগতি, এরপরে আপনার প্রিপারেশন, লয়ার্সের কম্পিটেন্সি, এরপরে আপনার মেরিট, ডকুমেন্ট, প্রিপারেশন, বান্ডল, এগুলো সবগুলো উপরে নির্ভর করে। তো কোর্ট অফ আপিলে আপনি হারলেন, তখন আপনাকে হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, সুপ্রিম কোর্ট, যেটাকে আগে হাউস অফ লর্ডস বলতো, ওখানে যেতে পারেন। তো ওখানে যাওয়ার জন্য আপনি সরাসরি যেতে পারবেন না। হোম অফিস যদি রিফিউজ করে আপনি সরাসরি আপিল করতে পারবেন, ফর এক্সাম্পল ফার্স্ট ট্রাইব্যুনালে, অথবা অ্যান্টি ক্লিয়ারেন্স রিফিউজ করলে আপনি কোনো পারমিশন লাগবে না, ইউ ক্যান অ্যাপিল। কিন্তু এর উপরের লেভেল থেকে তো আপনার পারমিশন লাগবে। তো কোর্ট অফ আপিলে যদি আপনার হেরে যান, তখন ইউ ক্যান গো টু সুপ্রিম কোর্ট, আইদার সিকিং পারমিশন ফ্রম দ্য কোর্ট অফ আপিল, or if they refuse, you can seek permission from the Supreme Court. কিন্তু প্রথম পারমিশন তো কোর্ট অফ আপিল থেকে নিতে হবে। তাহলে দুটো পারমিশনের জন্য তার দুটো স্টেপ, দুটো স্টেপ আছে, দুটো স্টেপ অ্যাপিলেট, সরি কোর্ট অফ অ্যাপিলে আছে, সুপ্রিম কোর্টেও আছে। তো ওই সবগুলো অ্যাডজাস্ট করার জন্য অনেকে পারে না। এটা তো একটা আসলে খুব কমপ্লেক্স একটা বিষয়, আর এত লেন্দি, এটা টাকা পয়সার বিষয়, সময়ের বিষয়, ধৈর্যের বিষয়, আসলে এই সব কিছু। আরেকটা হচ্ছে ওই যে পোর প্রিপারেশন, মানে পোর প্রিপারেশন আমি বলতেছি যে আপনার ফাউন্ডেশনটা শক্ত না হইলে আপনি যে জেআরে যাবেন, তো গিয়ে আপনি কি অ্যাচিভ করবেন? এই জন্যই বলি যে আপনি বিল্ডিং প্ল্যান আছে, আপনি 10 তলা তুলবেন, কিন্তু ফাউন্ডেশন 2 তলার। তো আপনি পরবর্তীতে যত চেষ্টা করেন 2-3 তলা তুলতে পারবেন না, 4 তলা তুলতে পারবেন, 10 তলা তো পরের ব্যাপার। এক্স্যাক্টলি। তো আপনি যে হোম অফিসে যে অ্যাপ্লিকেশনটা করেছেন, অথবা অ্যান্টি ক্লিয়ারেন্সের জন্য যে হাই কমিশনের অ্যাপ্লিকেশনটা করেছেন, ওইটা ছিল খুব দুর্বল। আপনি জাস্টিস বা আপনার সুবিচার করেন নাই, যেখানে ইয়েস দেওয়ার কথা নো দিয়েছেন, যেখানে নো দেওয়ার কথা ইয়েস দিয়েছেন, আপনি এভিডেন্স দেন নাই, আপনার এভিডেন্সকে রেকলেসলি আপনি উচ্চার রেখেছেন বা রাইট এভিডেন্স দেন নাই, ভালো করে ক্লারিফাই করেন নাই। তো আপনার একবারে গলতপূর্ণ অ্যাপ্লিকেশন, ওইটাকে আপনি জুডিশিয়াল রিভিউতে নিয়ে আপনি কিভাবে রিলিফ পাবেন? তাহলে একজন লয়ারের জন্য তো এটা একটা স্ট্রেসফুল বিষয়। যখন কোনো ক্লায়েন্ট আসে, যে তার পেপলেটটা রেডি করতে হলে তাকে অনেক বেশি স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, কারণ তাকে তো
প্রিপারেশন নিয়ে, ফুল প্রিপারেশন নিয়ে ওয়েল ড্রাফটেড একটা প্যাপলেটার পাঠাতে হবে, কারণ আদারওয়াইজ তো পরবর্তীতে যেটা আপনি যেটা বললেন যে আউটকামটা হয়তো অতটা আশানুরূপ না হওয়ার কারণ সম্ভাবনা বেশি। আপনি যখন জুডিশিয়াল প্রসিডিংস যখন লঞ্চ করবেন তখন তো একটা অন্যতম ডকুমেন্ট হবে আপনার পিএকশন প্রটোকল এবং তার রিপ্লাই। আচ্ছা, সুতরাং ওইটা যদি আপনার গরিবী হালতে হয় তো জাজ দেখে কি 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 রিভিউ দেবে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার প্রিপারেশন, কারণ আপনি প্রিপারেশনটা, আমি ওটা অনেক সময় দেখি ওই যে পরীক্ষার জন্য আপনার প্রিপারেশন না হলে পরীক্ষায় কীভাবে আপনি পরীক্ষা আসছে কিন্তু আপনি ঘুমালেন, প্রিপারেশন নাই, তো যা হওয়ার তাই হবে। তাই জন্য জুডিশিয়াল রিভিউতে প্রিপারেশন, বিশেষ করে ওই যে আপনার অ্যাপ্লিকেশনটা যেন শক্ত হয়, শক্ত ভিত্তির উপর। এই জন্য আমি বারবার বলি যে আপনি একজন সাধারণ ক্লায়েন্ট, লে পারসন, ইউ আর নট এক্সপেক্টেড টু নো এভরিথিং। আপনি আমি যে এরিয়াতে দক্ষ না ওই এরিয়াতে কি পারবো না। যেমন শেফকে আমরা একটা স্পেশালিস্ট এরিয়া বলি, তান্দুরি শেফ যারা, তারা ইয়ার্স এক্সপিরিয়েন্সে তারা কত সুন্দর তান্দুরি বানায়। আপনাকে আমাকে যদি নামায় প্রথমে হাত জ্বালিয়ে দেবো, সেটাই, কারণ ওই এরিয়া আমাদের না। কিন্তু আমরা সলিসিটাররা, ব্যারিস্টাররা অনেক বছর এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, ট্রায়াল এরারের মধ্যে গিয়ে তারা একটা এক্সপার্টিস গেইন করছেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি নিজে করে দিলেন, তো একবারে আপনি অনেক সময় আছে ওই যে ডালে বসে আপনি গুড়ায় কাটতেছেন, তো কাটা হয়ে গেলে তো আপনি পড়ে যাবেন। তো আপনি অ্যাপ্লিকেশনটা এত দুর্বল করলেন, ওইটার উপরে পরবর্তীতে রিলিফ পাওয়াটা কঠিন। এই জন্য আমি বলি একটু যদি কষ্ট লাগেও আপনি সলিসিটারের কাছে যান, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের কাছে যান, গিয়ে অ্যাপ্লিকেশনটা আপনার সুন্দর এবং ভালো করে করেন। ওইটা হচ্ছে আপনার শক্ত ভিত্তির উপর। পরবর্তীতে অনেক পয়সা স্ট্রেস থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি একেবারে গরিবী হালতে উইক করলেন, কিন্তু পরে দেখা গেল জেয়ার বা আপিলে গিয়ে আপনি অনেক পয়সা, হাজার হাজার পাউন্ড নষ্ট করতেছেন, অথচ আপনার কয়েকশো পাউন্ডে কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারতেন। তো ক্ষতি কি হলো? ক্ষতি তো আপনি নিজে করে করলেন। সেটাই, শুরুতে আর্লি স্টেজে খুব স্ট্রং একটা অ্যাপ্লিকেশন করতে হবে। ইংরেজিতে বলে, ইংরেজিতে একটা কথা আছে যে ওয়েল বিগান ইজ হাফ ডান। যদি ভালো করে একটা জিনিস করতে পারেন, হাফ হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। কি চমৎকার। তাই জন্য প্রত্যেক ক্লায়েন্ট আপনাদের নিজেদের সুবিচার করতে হবে। স্বাভাবিক কারণে আপনি যদি ভালো জানেন, পারেন, আপনি নিজের জন্য যে কোনো জায়গায় যেতে পারবেন। একজন ব্যক্তি তার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে হাইকোর্টে, চাইলে কোর্টও আপিলে পারবে, সবগুলো পারবে, কারণ লিটিগেশন পার্সন হিসেবে পারবে, কিন্তু ওই জায়গাতে তো আপনার এক্সপার্টিস নাই। সুতরাং আপনার অপোজিশনে হয়তো দক্ষ ব্যারিস্টার আসবে, কিন্তু আপনার উইকনেসটা তো ওখানে ধরা পড়বে তখন। কারণ জাজদের মানে কমন লতে জাজদের ফাংশন হচ্ছে রেফারির মতো, যে দুই পক্ষ টানাটানি করবে, এভিডেন্স দিবে, যুক্তি দেবে, আমি একেবারে প্যাসিভ ওয়েতে সিদ্ধান্ত দেব। এটা কিন্তু অনেকটা বিপরীত হচ্ছে সিভিল ল সিস্টেমে। সিভিল ল সিস্টেমে কিন্তু জাজরা অ্যাক্টিভ ভূমিকা পালন করে, নিজ থেকে ইনকোয়ারি করে, কিন্তু কমন লতে সুযোগ নাই। তো আপনি যদি লয়ার না নিয়ে আপনি যদি একা যান, তো আপনার পক্ষে তো দুর্বলতা প্রকাশ পাবে, এই অ্যাডভান্টেজটা নেবে অপর পক্ষের ব্যারিস্টার। খুবই চমৎকার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর শেয়ারিং ইউর এক্সপার্টিস, নলেজ অ্যান্ড ইনসাইটস উইথ আস। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন জুডিশিয়াল রিভিউ নিয়ে কি কি গ্রাউন্ডে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হয়, কোথায় কোথায় উইকনেস থাকলে আসলে অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল না হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনাদের এই বিষয়টি খুব কাজে লাগবে। আমরা আপনাদের জন্য প্রতিবার এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি। যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে যে আপনার কোন বিষয়ে শুনতে আগ্রহী, আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনাদের মতামত রাখতে পারেন। আমরা নেক্সট উইকে আরও একজন নতুন অতিথিকে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। Thank you for watching Ion Legal Show.